ফেসবুকে ঢুকে টের পেলাম তোলপাড় চলছে পুরো ফেসবুক জুড়ে। আমাদের ফজলু ভাই মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের প্রশংসায় ভাসছে সবাই। ফজলু ভাই ফাটিয়ে দিয়েছেন, আমার বন্ধুদের কেউ কেউ আমাকে মেসেজও দিলেন। কি ফাটিয়ে দিয়েছেন ফজলু ভাই, কোথায় ফাটিয়ে দিয়েছেন? আসলে মঙ্গলবার আমি সকালে একটা জরুরি একটা কনফারেন্সে যোগ দিতে ডাউন টাউনে ছিলাম। ফেসবুকে ঢুকেছি বলতে গেলে দুপুরের অনেকটা পরে, মানে টরন্টোর সময় দুপুরের পরে, বাংলাদেশে তখন বেশ খানিকটা রাত। ফলে ঢাকায় যে এত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে বা ঝড় বয়ে গেছে বলা যায়, একটা সাইক্লোন বয়ে গেছে, তার খবরটা আমি পেয়েছি একটু বিলম্বে। কী সেই সাইক্লোন? বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় সংসদে রাজাকারদের ধুয়ে দিয়েছেন, জামাতকে ধুয়ে দিয়েছেন, মুক্তিযুদ্ধ নিয়ে জ্বালাময়ী বক্তৃতা করেছেন। এবং এতেই আমাদের বন্ধুরা একেবারে খুশিতে বাকবাকুম হয়ে সোশ্যাল মিডিয়ার ফজলু ভাইয়ের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন যে আমাদের একজন ফজলুর রহমান থাকলে চলবে, আর কিচ্ছু লাগবে না, একজন ফজলুর রহমানই যথেষ্ট। এমন পোস্ট অনেকে করেছেন। আমি ফজলু ভাইয়ের বক্তব্য পড়ার চেষ্টা করলাম। আমরা সবাই তো জানি 2024-এর জুলাই আন্দোলন, আগস্টের পর যারা ক্ষমতায় এসেছেন এবং জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা সবাই একসাথে মিলে পুরো বাংলাদেশটাকে যখন 1971-কে মুছে ফেলে 71-এর বিপরীত ধারায় দাঁড় করানোর চেষ্টা করছিলেন, মুক্তিযুদ্ধকে মুছে ফেলার চেষ্টা করছিল, তখন হাতে গোনা যে কয়েকজন প্রচণ্ডভাবে তার বিরোধিতা করেছেন, বিপক্ষে কথা বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তাদের অন্যতম। তিনি তখন বলিষ্ঠ কণ্ঠে 71-এর পক্ষে অবস্থান নিয়েছেন, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন। আর জুলাই আন্দোলন এবং নতুন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের যারা 71-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তার বিরুদ্ধে ফজলুর রহমান কঠোরভাবে কথা বলেছেন, বক্তব্য রেখেছেন। সে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে সংসদে তিনি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন, রাজাকারদের বিরুদ্ধে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন। উদ্দেশ্যটা কী ছিল? সংসদে কি এই বিষয় নিয়ে কোনো ধরনের বিল উঠেছে? সংসদে কি এই ধরনের কোনো বিষয় নিয়ে কোনো জনগুরুত্বপূর্ণ নোটিশ এসেছে যে সেটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই সব কথাবার্তা বলেছেন? না। ফজলুর রহমান বক্তৃতা করতে উঠেছিলেন আসলে রাষ্ট্রপতির ভাষণের উপর, এবং রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তৃতা করতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন যে কোনো শহীদ পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, যদি করে তাহলে সেটি তার ডাবল অপরাধ। আমরা আনন্দে আত্মহারা হয়েছি, আমরা হাততালি দিয়েছি, আমরা তার প্রশংসা করেছি, এখনও করি, সামনেও করব। কিন্তু দর্শক, অনেক দুর্জন আছে, অনেকে যারা নানা কিছুতে কি বলে একটা ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করেন। আমাদের বন্ধুদের অনেকে আছেন না, আমাদের বন্ধুদের অনেকে আবার বললেন, আচ্ছা তোমার তো ওই পেজটার নাম, তুমি তো একটা ওই যে কি যেন বলো, যে যা দেখি যা ভাবি, তো তুমি কি ভাবো? আমি বললাম যে আমি আবার কি ভাববো, আমি তো ভাবি যে ফজলু ভাই আসলেই তো ফাটিয়ে দিয়েছেন। এবং আমাদের বন্ধুদের কেউ কেউ তখন আবার একটু অন্যদিকে একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন যে দেখো, এটা সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো নির্দিষ্ট আলোচনা উঠে আসেনি, তিনি একটা সুযোগ নিয়েছেন, সুযোগ নিয়ে কথা বলেছেন, এবং সেজন্য তাকে আমরা ধন্যবাদ দিই। কিন্তু আবার একটু দুষ্ট লোকেরা তারা আবার কিছু বিষয় একটু মিলানোরও চেষ্টা করেছেন। ফজলু ভাই যখন বক্তৃতা করেছেন, বৈকালিক অধিবেশনটা শুরু হয়েছে বিকাল 3টায় মঙ্গলবার। বিকাল 3টায় বাংলাদেশের ইতিহাসে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, আর একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে একই সময়ে, ঠিক 3টায়। এখানে সংসদ অধিবেশন শুরু হয়েছে 3টায়, এবং সংসদ অধিবেশন শুরু হবার পর রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ, জামাতকে আক্রমণ করে কথাবার্তা বলা, এইসব করেছেন। আর ওদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এই যে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হলো, এর মাধ্যমে আসলে বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় 33তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো। আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানের জায়গায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্জন বাংলাদেশের জন্য। এবং যখনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রসঙ্গটি আসে, তখন অবধারিতভাবে অনিবার্যভাবে শেখ হাসিনার নাম আসে। কারণ সেই সময়ে তার শাসনামলে এটির কার্যক্রম শুরু হয়েছিল, প্রায় শেষ হওয়ার মানে একদম শেষই হয়েছে, মানে বলতে গেলে উদ্বোধনের শুরু হওয়ার অপেক্ষা ছিল। ঠিক এরকম একটি সময় ক্ষমতার হাত বদল হয়েছে। এবং তারপর আমরা দেখেছি যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে আসলে বন্ধ করে দেওয়ারও একটা ষড়যন্ত্র, একটা চেষ্টা ডক্টর ইউনূসের সরকার করেছিলেন। ডক্টর ইউনূস একটি কাজ খুবই সুচারুরূপে পরিকল্পিতভাবে করেছেন। দর্শক, আপনারা খেয়াল করে দেখবেন, এই যে গাজী টায়ার, মানে এই অঞ্চলের একমাত্র টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেটিকে একদম পুড়িয়ে ছাই করে দিয়েছে। বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোকে বন্ধ করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলোকে, ডক্টর ইউনূসের প্রিয়ভাজন গভর্নর ব্যাংকিং ব্যবস্থাগুলোকে একেবারে ওই সময়টায় তছনছ করে দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই কাজগুলো করেছেন মূলত তারা, মানে ফ্যাসিস্ট খেদাই, আওয়ামী লীগ খেদাই, এরকম একটা স্লোগান তুলে, এরকম একটা বাতাবরণ তুলে ডক্টর ইউনূস মূলত দেশজ শিল্প, দেশের অর্থনীতিটাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা করেছেন, এবং অনেকাংশে তিনি সফল হয়েছেন। এবং তারই প্রক্রিয়ায় এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটিও তিনি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন দুর্নীতির অভিযোগ তুলে। কিন্তু রাশিয়া, যারা মেজর ফাইন্যান্স করেছে, ফান্ডিং করেছে এই প্রকল্পে, তারা যখন শক্তভাবে দাঁড়িয়ে গেল, প্রমাণ দিল যে না, কোনো দুর্নীতি হয়নি, তখন আর ইউনূসের পক্ষে আর কোনো কিছু করা সম্ভব ছিল না। এখনকার সরকার এসে এটিকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। অথচ এটা আরও আগেই কার্যক্রম শুরু করতে পারতো, আরও 2 বছর আগে কার্যক্রম শুরু করলে আমরা এখন ফল পেতে শুরু করতাম। কিন্তু ডক্টর ইউনূস দুঃখিত, বাংলাদেশের মানুষকে এই প্রকল্পের সুফল পাওয়া থেকে বঞ্চিত করেছেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। যাই হোক, এখন এইরকম একটি ঐতিহাসিক ঘটনা যখন ঘটে, সঙ্গত কারণেই তার মানে সেটি নিয়ে আলোচনা করতে গিয়ে শেখ হাসিনার প্রসঙ্গ এসেছে। শেখ হাসিনাকে প্রশংসা করে তার অনেকেই ফেসবুকেও সেটি নিয়ে কথা বলেছেন, পোস্ট দিয়েছেন। মিডিয়াতে তো আর এখন তাকে ক্রেডিট দেওয়ার সুযোগ নেই, কারণ বাংলাদেশের রাজনীতি, সরকার ব্যবস্থা এমন একটি হয়ে গেছে যে তাকে নিয়ে কথাই বলা যাবে না। কিন্তু ফেসবুকে অনেকেই তাকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করলেন, আবার অনেকে এমন প্রসঙ্গ তুললেন যেটা বললেন যে হ্যাঁ, কেউ তো কারো বাপের টাকায় এটি করেনি। ট্রু, আমিও তো তাই বলি। বাংলাদেশে কোনো সরকারই কখনো তার বাপের টাকায় কিংবা তার ডিপিএস ভেঙে কোনো উন্নয়ন কার্যক্রম বা উন্নয়ন প্রকল্প নেয় না। প্রত্যেকটি সরকারই যে যখন ক্ষমতায় থাকুক না কেন, দেশের টাকায়, দেশের জনগণের বাপের টাকায় তারা উন্নয়ন প্রকল্প নেয় এবং সেগুলো তারা বাস্তবায়ন করে। তবে একটি বিষয় এখানে ভাববার আছে, সব সরকারই জনকল্যাণমূলক, দীর্ঘমেয়াদে দেশের উপকার হয় এরকম প্রকল্প নিতেও পারে না, বাস্তবায়ন করতে পারেন। তার জন্য আলাদা একটা দেশপ্রেম, কমিটমেন্ট এবং প্রজ্ঞার দরকার হয়। আদারওয়াইজ আপনি রূপপুর পারমাণবিক কেন্দ্র বলেন, এখনকার নানা নামের বাহারি কার্ড বলেন, মেট্রো ট্রেন বলেন, পদ্মা সেতু বলেন, সব কিছু আসলে জনগণের বাপের টাকাই এগুলো করা হয়েছে। ভবিষ্যতেও যারা এই ধরনের প্রকল্প নেবেন, তারাও জনগণের বাপের টাকাই সেই প্রকল্পগুলো তারা করবেন। দুঃখিত। যাই হোক, যে কথাটি বলছিলাম, এখন আমাদের দুষ্ট বন্ধুরা অনেকে আবার বলার চেষ্টা করছেন যে যখন বিকাল 3টায় রূপপুর পারমাণবিক জ্বালানি কেন্দ্রের কার্যক্রমটা শুরু হলো, বিকাল 3টায় সংসদ অধিবেশন শুরু হলো, আমাদের মুক্তিযোদ্ধা ফজলু ভাই জামাতকে ধুয়ে দিলেন, সংসদ ফাটিয়ে দিলেন, ফলে সব আলোচনা, সবার দৃষ্টি চলে গেল ফজলু ভাইয়ের দিকে, একটু আড়ালে পড়ে গেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে সাফল্য গাথা সেটি। এখন এটি কি কোনো পরিকল্পিত? হয়তো না। ফজলু ভাই হয়তো এর আগে বক্তৃতা করার সুযোগই পান নাই, তিনি হয়তো এই প্রথম সুযোগ পেয়েছেন। সুযোগ পেয়েই তিনি, তার তো আর মুক্তিযুদ্ধ ছাড়া কথা বলার কিছু নাই, তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন। কিংবা বিএনপির রাজনীতির অংশ হিসাবে পরিকল্পিতভাবেই তাকে সুযোগ দেওয়া হয়েছে, বা কেউ হয়তো তাকে উস্কে দিয়েছে, তোমার চান্স, তুমি মুক্তিযুদ্ধ নিয়ে জামাতকে ধুয়ে দাও, বাস।
এগুলো সবই মানে ভাবতে পারেন কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্র তত্ত্ব। কিন্তু ওই যে বললাম যে যা ভাবি এগুলো ভাবনার কথা, মানুষের ভাবনা, দুষ্ট লোকদের ভাবনা, কিংবা বলেন মিষ্ট লোকের ভাবনা, যেভাবে দেখেন না কেন, কিন্তু ভাবনাগুলো অনেকের মনে এসেছে, আমি যা সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমার মনে আছে, ফজলু ভাইয়ের মতো যারা এত মানে কঠিনভাবে জ্বালাময়ী বক্তব্য রাখতে পারেন, তাদের কেউ সংসদে এই পর্যন্ত এই যে এতগুলো শিশু মারা গেল হামে, প্রতিদিন মারা যাচ্ছে 8 জন 9 জন পত্রিকার, সেটি নিয়ে সরকারের জবাবদিহি চাওয়ার মতো বক্তব্য রাখার কাউকে কিন্তু পাওয়া যায়নি এই পর্যন্ত। কেউ কিন্তু শিশু হত্যা নিয়ে, আমি শিশু হত্যাই বলি কারণ ডক্টর ইউনূসের সরকারের খামখেয়ালি পড়ার কারণে তাদের মানে কি বলবো যে না, আগের সরকার আওয়ামী লীগ সরকার যা কিছু করেছে বা তাদের সব কিছু ধ্বংস করে দিতে হবে, ওইরকম একটা প্রতিহিংসার জায়গা থেকে এই যে টিকা আমদানি বা টিকার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিলেন না, না নিয়ে আজকের এই মানে সর্বশেষ আমি দৈনিক যুগান্তরের যে খবর অনুসারে 273 জন শিশু মারা গেছে হামে, কিন্তু আনঅফিসিয়ালি আরও অনেক মারা গেছে বলে লোকে বলে থাকে। এতগুলো শিশুর মৃত্যুর যেই পথ করেছে ডক্টর ইউনূস এবং তার সরকার, সেটি নিয়েও কিন্তু সংসদে বা কোথাও জবাব চাওয়ার কেউ নেই। আচ্ছা, এই যে সংসদ শুরু হওয়ার পর 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং তারপর এই পর্যন্ত বলেন তো সংসদে জনগণের দাবি নিয়ে, জনগণের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কবে কখন আলোচনাটা হয়েছে? জ্বালানি তেল নিয়ে এত হইচই হয়ে গেল, সরকার দাম বাড়িয়ে দিল, দাম বাড়িয়ে দেওয়ার পর সব আবার ঠিক হয়ে গেল, মাঝখান দিয়ে সরকারের পকেটে কিংবা বিশেষ গোষ্ঠীর পকেটে মোটা অঙ্কের টাকা চলে গেল, এগুলো নিয়ে কিন্তু সংসদে কোনো প্রশ্ন ওঠেনি, কেউ প্রশ্ন তোলেনি। শিশু হত্যা নিয়ে সংসদে কেউ প্রশ্ন তোলেনি। কিংবা এই যে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়ার 2-3 দিন আগে আমেরিকার সঙ্গে একটা গোলামির চুক্তি, যেটি নিয়ে এখন আমাদের বুদ্ধিজীবীরা কথা বলছেন, তারা সেই সময় মুখ বন্ধ করে রেখেছিলেন, সেই চুক্তিতে কি আছে সেটি নিয়ে সংসদে আলোচনা হোক, এইরকম দাবি তুলে কেউ কিন্তু সংসদে কোনো কথা বলেননি। পুরো সংসদে আসলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ উপেক্ষিত আছে, সেইখানে মানে রাজনীতির নিয়ে নানা রকম সুরসুরি দিয়ে একরকম ইয়ে করা চলছে। জুলাই নিয়ে কথাবার্তা হচ্ছে, কি যেন সনদ নিয়ে কথাবার্তা হচ্ছে, গণভোট নিয়ে কথাবার্তা হচ্ছে, তারা সবাই ওইসবের মধ্যেই আছে। আবার তার মধ্যে জামাত ইসলামের আমির তিনি দাবি করলেন তিনি নাকি 1200 শহীদের বাড়িতে গেছেন। আবার আরেকজন প্রশ্ন করলেন যে মারা গেল 8 জন, সরকার 800 জন, আপনি 1200 জনের বাড়িতে কিভাবে গেলেন? আবার কেউ কেউ ক্যালকুলেট করে হিসাব করে দেখিয়ে দিচ্ছেন যে মানে কত সময় লাগে 1200 জনের বাড়িতে গেলে, তিনি কিভাবে গেলেন। মানে সংসদটা এখন যারা সংসদে আছে তাদের কাছে এটা এক ধরনের কি বলবো, এক ধরনের রিক্রিয়েশন সেন্টারের মতো হয়ে গেছে আর কি। তারা তারা তাদের মতো সুবিধা মতো রিক্রিয়েশন করছেন। এবং তারই মাঝখানে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ নিয়ে জামাত বিরোধী জ্বালাময়ী বক্তব্য দিয়ে একেবারে আলোচনা শীর্ষে চলে আসলেন। কখন? যখন একই সময়ে শিশু হত্যা নিয়ে মানুষের মন ফুঁসে উঠছে, যখন এই আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে মানুষের মনে ক্ষোভ দানা বেঁধে উঠছে, এবং যেই সময়টায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরুর প্রশংসা করতে গিয়ে অনেক মানুষ শেখ হাসিনাকে স্মরণ করতে শুরু করেছে, ঠিক সেই সময়। দর্শক, আপনাদের ভিন্ন ভাবনা থাকতে পারে, আসুন আপনাদের ভাবনাগুলো শেয়ার করুন, আমরা পরস্পর পরের ভাবনাগুলো শেয়ার করি, আমরা কথা বলি, বোঝার চেষ্টা করি, আসলে বলারও চেষ্টা করি দেশে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে।